মেজর আখতারুজ্জামান, উনি অবশ্য বহিষ্কৃত, হঠাৎ করে উনি জামায়াতে যোগ দিয়েছেন। জানতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটলো, কেন ঘটলো? আদর্শে বিশ্বাস করে যাওয়া আর নির্বাচন কেন্দ্রিক যাওয়ার মধ্যে তো একটু পার্থক্য আছে। গতকালকে উত্তরাতে এবং টঙ্গীতে দুটা মব সহিংসতার শিকার হয়েছেন। এই জায়গাটার কারণেই আমার মনে হয় যে এটা মানুষের ভিতরে কিন্তু এগুলো আতঙ্ক তৈরি করা আরো একটা ইয়া। এই যে মনে করেন টার্গেটেড কিলিং বা টার্গেটেড আক্রমণ, এগুলো যদি এই ধরনের যারা সরকারে আছেন তারা তো একটু নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন, তারা যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষ তো আতঙ্কিত হবে। এই যে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে এটা পূর্ব পরিকল্পিত, নানা ধরনের গুপ্ত হত্যা করার একটা পরিকল্পনা আছে এবং এটা কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছে তথ্য আছে এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা বাইরে তারাও কিন্তু কথাগুলি বলছে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে, সেই সাথে জানার চেষ্টা করে থাকি এর পেছনের কারণগুলো কি। আজকে আমাদের সাথে এসব বিষয়ে কথা বলতে অতিথি হিসেবে যুক্ত আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর এবং সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা বললাম যে এই অনুষ্ঠানে সাধারণত আমরা কথা বলি যে সমসাময়িক ইস্যু নিয়ে, সেই সাথে জানার চেষ্টা করে থাকি পেছনের কারণগুলো। তো এই সময়টায় আমরা যে ওসমান হাদির যে ইস্যুটা আসছে এটা নিয়ে খুব আলোচনা সাধারণ মানুষের ভিতরে এবং বিশেষ করে রাজনীতিবিদদের ভিতরেও। তারা বলছেন যে এটা নিয়ে কি আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, আপনার দৃষ্টিতে কি মনে হয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গত পরশু যে ঘটনা ঘটেছে শরীফ ওসমান হাদির উপর যে বর্বরচিত হামলা হয়েছে, উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থা আছেন আমরা জানি। আমি এই ঘটনার নিন্দা জানাই এবং ওনার দ্রুত সুস্থতা কামনা করি। প্রথম হচ্ছে যে উনি কিন্তু জুলাই বিপ্লবের একজন যোদ্ধা এবং পরবর্তীতে উনি ওনার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে নানা বিষয়ে উনি যেসব বক্তব্য এর মধ্যে দিয়ে উনি কিন্তু বাংলাদেশে এখন মোটামুটি সব অনেকের কাছে একটা পরিচিত মুখ। ওনার সঙ্গে মতের অমিল থাকতে পারে, আদর্শের অমিল থাকতে পারে, সেটা ভিন্ন কথা, একটা গণতান্ত্রিক সমাজে থাকে। কিন্তু এই ধরনের আক্রমণ এটা কোনো গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। আমরা জানি যে আমাদের বাংলাদেশে গত বেশ জুলাই আন্দোলন বিপ্লবের পরে আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানের পরেও দেখেছি যে বিভিন্ন সময় নানা ধরনের ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। রিসেন্ট যে ঘটনাটা হয়েছে হাদির উপরে যে আক্রমণ, এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ সহ এই দেশের রাজনীতিবিদ, সরকার সবাই কিন্তু শঙ্কিত। আপনি দেখেছেন যে এর মধ্যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে 3টি বড় দলের নেতাদের বৈঠক হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই বলেছেন যে এই হামলাটা পূর্ব পরিকল্পিত। উনি একদম সর্বোচ্চ জায়গায় আছেন, তো নিশ্চয়ই ওনার কাছে সেই তথ্য আছে এবং রাজনৈতিক দলগুলোও নানা তাদের এই প্রতিক্রিয়া দিয়েছেন এবং এটার সঙ্গে নির্বাচনকেও আমরা দেখছি সম্পর্কিত করেছেন। যে অনেকে মনে করে এই ধরনের টার্গেটেড কিলিং, যদিও উনি এখন আল্লাহর রহমতে বেঁচে আছেন, আমরা ওনার সুস্থতা কামনা করি, কিন্তু ওনাকে তো হত্যার উদ্দেশ্যেই ঘটনাটা ঘটিয়েছে আপনি জানেন যে তো কাজে এই ধরনের টার্গেটেড কিলিং করে নির্বাচনটাকে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হওয়ার কথা, সেটাকে আপনার এটাকে বানচাল করার একটা অপচেষ্টা হিসেবে মনে করে আমার কাছেও তাই মনে হয়। এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখা। অস্থিতিশীল করলে তো এই বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে তো নির্বাচন করা খুব ডিফিকাল্ট। এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বা বাংলাদেশের নির্বাচনটা যাতে না হয়, বাংলাদেশের ভিতরেও এরকম ফোর্স আছে, বাংলাদেশের বাইরেও আছে। তো কাজে আমি তো মনে করি যে এই বিষয়গুলো আসলে দেখেন, গণতন্ত্রের কথা আমরা অনেকেই বলি কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চাটা তো আমরা অনেকে করি না, সেখানে সমস্যাটা হয়। এখন এই যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশ আজকে 17-18 বছরে গণতন্ত্রহীনতার মধ্যে ছিল। এর মধ্যে জুলাইয়ের 5ই আগস্টের মধ্যে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গত স্বৈরাচারী সরকার যে বিদায় নিয়েছে, এরপরে দেশে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং যেখানে মানুষ আশা করে যে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে, এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, মানুষ কথা বলতে পারবে, মুক্ত গণমাধ্যম থাকবে, আইনের শাসন থাকবে, সবই কামনা করে। আমরাও তাই মনে করি। কিন্তু এইটাকে বাধাগ্রস্ত করার জন্য যারা বাংলাদেশের শত্রু এবং যারা গণতন্ত্রের শত্রু, তারা এই কাজগুলি করছে, এটা যেই হোক না কেন। এখন আমরা মনে করব যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এখন বিভিন্ন আজকেও দেখবেন যে অনেক পত্রিকায় এবং বিভিন্নভাবে আছে যে এই ধরনের কথা আগেও এসেছে, যেমন নানা ধরনের গুপ্ত হত্যা করার একটা পরিকল্পনা আছে এবং এটা কিন্তু
আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছে তথ্য আছে, এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও কিন্তু কথাগুলি বলছে। তারা আরো শঙ্কিত যে আরো এই ধরনের টার্গেটেড কিলিং এর জন্য হয় কিনা। কারণ আপনি জানেন যে অনেক মানে আপনার কি বলে এই যে আপনার চিহ্নিত সন্ত্রাসী এখন মানে জামিনে বেরিয়ে আসছে, এবং যে অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয় না, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। তারা কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারে নাই, অনেক অস্ত্র। এবং অনেকে মনে করে বা এরকম রিপোর্টও হয়েছে যে সীমান্তের উপর থেকে অনেক অস্ত্র বাংলাদেশে ঢুকেছে। তো আমরা যাদেরকে স্বৈরাচার বলি তাদের দোষরা তো এখানে আছে, এবং তাদের মাস্তানারাও আছে। এখন তাদেরকে ব্যবহার করা হচ্ছে কি না এটাই মনে করে, এবং করে বাংলাদেশকে একেবারে টোটালি ডিস্টেবিলাইজ করে দেওয়া। তো এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই মনে করছে। এবং আবার একটা পজিটিভ দিক হচ্ছে, দেখলাম কালকে যখন মিটিং করলো সেখানে কিন্তু আবার দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ইস্যুতে মতৈক্য থাকলেও এই ব্যাপারে আবার মতের মিল আছে। দেখলাম যে এইভাবে একসাথে কাজ করা, যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না, নির্বাচনটাকে হতে হবে, তারপর গণতন্ত্রকে আবার পুনরায় মানে গণতান্ত্রিক মানে প্রক্রিয়া চালু করতে হবে, সেটা অত্যন্ত পজিটিভ দিক। তো কাজেই সরকারের দায়িত্ব পালন করা উচিত, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যারা আছে। কিন্তু সরকার একা পারবেও না, যেটা আমার মনে হয়। কারণ বাংলাদেশ তো একটা খুবই ক্রিটিক্যাল টাইম পাস করছে এখন। এখানে রাজনৈতিক দলগুলি বড় ধরনের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে। আমি মনে করি তাদেরও অনেক সক্রিয় হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, অন্তত কিছু কিছু মৌলিক বিষয়। এই যে মনে করেন আজকে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যায়, ওনারা তো এফেক্টেড হবেন, বাংলাদেশের মানুষ এফেক্টেড হবে, আমরা এফেক্টেড হবো। এই জায়গাটাতে আমি একটা প্রশ্ন আপনার হলো যে নির্বাচন আসলে তাহলে কারা পেছাতে চায়? না, আমি তো এটা তো মনে করেন বিভিন্নভাবে যে কথাগুলি আসছে, যে অনেকে মনে করে যে যারা এই বিগত যে স্বৈরাচার যে ছিল যারা চলে গেছে, তারা তো এখন কাম ব্যাক করার জন্য নানা ধরনের মানে ইয়ের মধ্যে থাকে। এখন তারা মনে করে যে কোনো সুযোগে তারা ডিস্টেবিলাইজ। এবং একটা কথা এসেছে যে কিছুদিন আগে, কয়েক মাস আগে, যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এসালাম এর যে বৈঠক হয়েছে দিল্লিতে, যেখানে টাকার কথা এসেছে, যেগুলা রাজনৈতিক দলগুলো বলেছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলে 4,500 কোটি বা একটা ফিগারও উল্লেখ করা হয়েছে। এই টাকাগুলি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাকে কাজে লাগানো হবে। তো এখন এই টাকা হয়তো ঢুকতে পারে, অনেক টাকা ঢুকেছে কিনা, বা এই যে অবৈধ অস্ত্রগুলো এইভাবে মনে করছে তারা। আর কেউ যদি এদের সঙ্গে কোনো, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো আছে এখন নির্বাচনের মাঠে, মনে করেন যারা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়, তাদের মধ্যে এমন কেউ কোনো কাজ করা উচিত হবে না যেটা যারাই অস্থিতিশীল করতে চায় তাদের পক্ষে চলে যায় কোনো না কোনো ভাবে। আমরা একটা ক্লু দিতে চাই আপনাকে, কিন্তু বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বলতে শুনেছি কোনো একটা গোষ্ঠী, এই দেশেরই কোনো একটা গোষ্ঠী, নানা গোষ্ঠী, তারা এই যাতে সুষ্ঠু এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আমরাও দেখেছি নানা জায়গায় সমাবেশের মাধ্যমে নির্বাচন যাতে এই ফেব্রুয়ারিতে না হয় এটা তারাও কিন্তু বলেছেন। এই জায়গাটা থেকে কি মনে হয় যে তাহলে কি এই দেশের মধ্যেই কোনো গোষ্ঠী আছে যে নির্বাচনটা যথাসময়ে চায় না? আমার ধারণা আছে। মানে এখন কথা হচ্ছে যে আমি তো একটা কথা বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে যারা পতিত স্বৈরাচার যেটাকে বলা হচ্ছে, এখন মনে করেন তাদের তো লোকজন আছে বিভিন্ন জায়গায়, প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে আছে। এই কথাগুলিকে আলোচনা হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোই বলে, অন্যান্যরাও বলে। তো তারা যখন আছে, তারা যদি কোনো সুযোগ পায় তারা এই সুযোগটা কাজে লাগাবে। এখন কথা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন সভা সমাবেশের মাধ্যমে, উনি কাউকে হয়তো মিন করেছেন। কথাটা হচ্ছে যে আমি কথাটা একটু বলার চেষ্টা করলাম যে পতিত স্বৈরাচারের যে টার্গেট, তাদের এই টার্গেটের সঙ্গে যারা জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লবের সঙ্গে যারা মাঠে ছিলেন, তাদের কোনো বক্তব্য, তাদের কোনো কর্মকাণ্ড যদি এক মোহনায় মিলিত হয়ে যায় কোনো না কোনো ফর্মে, তাহলে তো সেই তারাই শক্তিশালী হয়ে যাবে। নির্বাচনের প্রশ্নে বলেন, অন্যান্য প্রশ্নে বলেন, মনে করেন নির্বাচনটা আপনি বলছেন যে ওই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হোক, দেরিতে হোক, চাইতে পারে, মুখে না বললেও চাইতে পারে। আবার কিছু কিছু বক্তব্য আসছেও, অনেকে বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা দূর হয়ে যেতে পারে, এটা নানা কথা আসছে। তো যদি সিচুয়েশন যদি আল্লাহ না করুক, মনে করেন যদি মানে অবনতির দিকে যায়, তো তখন তো এই বক্তব্যটা জরুরি হয়ে যাবে। তো কাজেই মানে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচনটা ফেব্রুয়ারিতে
করা সম্ভব নয়, কথা বক্তব্য চলে আসতে পারে। এই জন্য এই আশঙ্কা থেকে হয়তো ডক্টর আপনার মির্জা আলমগীর সাহেব এটা বলেছেন। উনি যেহেতু এইসব ওনার কাছেও তো অনেক তথ্য আছে। জি, আমরা এটা নিয়ে কথা বলবো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও কিন্তু আমরা দিন অবনতির অবস্থায় দেখতে পাচ্ছি। অনেকেই একটু যদি আপনি খেয়াল করে দেখেন, আগে যখন মানুষ রাত বিরাতে বের হইতে একটা আতঙ্কিত হতো না, কিন্তু এই সময়টাতে এসে অনেকের মুখে শুনছি সাধারণ মানুষের কথা, তারা বলছেন যে দেশের পরিস্থিতি ভালো না। এই দেশের পরিস্থিতি ভালো না বলতে কি বোঝাতে চায়? না, প্রথম কথা হচ্ছে যে এই কথাটা আমি এর আগে একটু বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে যেমন কারণ শরীফ ওসমান হাদির উপর যে আক্রমণটা হলো, এরপরে তো মানুষ আবার একটু আতঙ্কিত হয়ে গেল। এর আগে এটা হওয়াটাই স্বাভাবিক। মানুষ মনে করে যে এই ধরনের যদি দিনে দুপুরে টার্গেটেড কিলিং হয়, তাহলে বাইরে তো মানে বাইর হওয়াটা নিরাপদ কিনা, মানুষ তো নিরাপত্তা চায়, এবং মানুষকে নিরাপত্তা বিধান করা হচ্ছে সরকারের দায়িত্ব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার একাও তো সব নিরাপত্তা দিতে পারবে এটা আমরা মনে করি না, এটা তো সম্ভব না আসলে। কিন্তু আমাদের সেই সিস্টেমই গড়ে উঠে নেয় বাংলাদেশে। তো কাজে জনগণই আসলে মূল জায়গা, আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি জনগণকে হেল্প করতে হবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো শান্তিকামী, গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করেন, এবং তারাই আতঙ্কিত হয়ে যাচ্ছে। মানে আপনি যে কথা, আপনি তো একটা জিনিস অ্যাড করতে চাই, গতকালকে প্রেস সেক্রেটারি উনি বলতেছিলেন যে উনার পরিবারও আতঙ্কিত। মানে এটা কিন্তু যখন মুখপাত্রটা বলে তখন কিন্তু সাধারণ মানুষের ভিতরে এটার আরো প্রতিক্রিয়া। কথায় আসছে যে মনে করেন যারা ক্ষমতায় আছেন, তারা যখন তাদের মুখ থেকে যখন বলা হয় যে এই যে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে এটা পূর্ব পরিকল্পিত, তাহলে তো মানুষ আতঙ্কিত হবে। কারণ উনি সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে। তারপরে আপনি শফিক সাহেবের কথা বলছেন, ওনারা তো সরকারের মুখপাত্র, কোনো না কোনো ফর্মে কথা বলেন, ওনারা কিছু তথ্যের ভিত্তিতেও কথা বলেন। তো এই যে মনে করেন টার্গেটেড কিলিং বা টার্গেটেড আক্রমণ, এগুলো যদি এই ধরনের যারা সরকারে আছেন, তারা তো একটু নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন, তারাই যদি এই কথা বলেন, তাহলে সাধারণ মানুষ তো আতঙ্কিত হবে। কারণ তারা তো সাধারণভাবে জীবনযাপন করে। আমরা যারা আপনি একটু স্মরণ করে দিই, গতকালকে উত্তরাতে এবং টঙ্গীতে দুটা মব সহিংসতার শিকার হয়েছেন। এই জায়গাটার কারণেই আমার মনে হয় যে এটা মানুষের ভিতরে কিন্তু এগুলো আতঙ্ক তৈরি করা আরো একটা ইয়া। আপনি দেখেন এই যে অগাস্টের পরে 2024-এর 5ই অগাস্টের পরে বিভিন্ন সময় অনেকগুলি আন্দোলন হয়েছে, অনেকগুলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি, এখন এটা সেটা পরিমাণ কমেছে। আপনার আনসারের ব্যাপারটা দেখলাম, এরপরে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আন্দোলন দেখলাম। এগুলো পরবর্তী পর্যায়ে দেখা গেল এগুলোর মধ্যে আগের যে যারা ক্ষমতা ছিল তাদের লোকজনই এগুলো অর্গানাইজ করেছে, তাদের একটা প্ল্যাটফর্ম নিয়ে ওটা এর মধ্যে ঢুকে পড়ছে সব আন্দোলন। এবং দেখা যাচ্ছে যারা জুলাই আন্দোলনের পক্ষে বা বাংলাদেশের মানে যাদের কার্যক্রম এখন নিষিদ্ধ, আওয়ামী সরকারের বিপক্ষে এরকম অনেকে আন্দোলন করছে না বিভিন্ন ইস্যুতে, তাদের মধ্যে এরকম একটা তথ্য আছে, তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং সচিবালয়ের একটা ঘটনা হয়েছিল কয়েক মাস আগে, সেখানেও কিন্তু তারা ঢুকে পড়েছে। কাজে বিষয়টা হচ্ছে যে আপনার এরা ওই সব জায়গায় সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। তো আপনি আরেকটা কি জানি জিজ্ঞেস করছিলেন, আমরা যে মব ভায়োলেন্স, এই যে অনেকগুলি সিরিজে ঘটনা ঘটেছে, এর মধ্যে মাঝে মাঝে আবার দেখা যায় একটু শান্ত থাকে। এর মধ্যে আপনি দেখবেন যে লকডাউন, শাটডাউনের কতগুলি কর্মসূচি দেওয়া হয়েছে, কিন্তু যদিও কিছু করতে পারে না। কথাটা হচ্ছে একের পর এক এগুলো তো মানে চলছে। এখন আমাদের বাংলাদেশের মানুষের যেটা চায় যে এই যে একটা পরিবর্তন হলো, পরিবর্তনের পর একটা সুস্থ স্বাভাবিক জীবন, সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং এটা একটা নির্বাচনের মধ্য দিয়ে, যেটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানুষ ভাবছে। কিন্তু সেই নির্বাচনটাকেই আবারও সেই নির্বাচনটাকে আমার মনে হয় প্রশ্নবিদ্ধ বলেন বা বানচাল বলেন, এই প্রক্রিয়া মনে হয় চলছে, এবং আরো এখন যত ঘনিয়ে আসছে সেটা আরো চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচনটাকে যদি বানচাল করে দেওয়া যায়, যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে অতীতে যে আমরা যে নির্বাচন হয় নাই বলছি, যে নির্বাচনগুলির কথা বলছি যে এগুলো তো নির্বাচন হয় নাই, প্রহসন হয়েছে, তখন এই প্রশ্ন কেউ কেউ তুলবে, তাহলে এই নির্বাচনও তো ঠিক মতো হয় নাই। যদি এরকম হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করারও এক ধরনের পায়তারা চলছে। ওই যে বানচাল করা বলেন, প্রশ্নবিদ্ধ করা, এটা যদি যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আগামী যে নির্বাচন এবং গণভোট যেটা একই তারিখে হওয়ার কথা, সেটা বাংলাদেশে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, ইতিহাস সৃষ্টি করবে এবং উৎসব মুখর হবে। এই যে বক্তব্যগুলি রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনী ট্রেনের মধ্যে আছে, তারা নির্বাচনী প্রচার
করছে। কিন্তু এটা যদি কোনো কারণে যে মনে করেন হাদির উপরে যে আক্রমণটা, আল্লাহ না করুক, এরকম যদি আরো আমরা ডেফিনেটলি চাইবো না যে আর এই ধরনের ঘটনা ঘটুক। এই দুই একটা ঘটনা ঘটলে তো জিনিসটা ডিটেরিয়েট করে যাবে, অবনতি হয়ে যাবে। এখন আবার কালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা দেখেছি কতগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন যারা আপনার প্রার্থী তাদের অনেককে যারা মানে তাদেরকে গানম্যান দেওয়ার কথা ভাবছে, তাদের নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে, ইসি থেকেও চিঠি দেওয়া হয়েছে, আপনি জানেন যে নিরাপত্তা। তাহলে বোঝা যাচ্ছে নিরাপত্তাহীনতার একটা ব্যাপার সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে নিরাপত্তার বিষয়টা। তো এটা তো খুবই একটা খারাপ, মানে আমাদের জন্য উদ্বেগের কারণ, সবার জন্যই। আমি কথা হচ্ছে যে একটি রাজনৈতিক মত পথ তো থাকবে, এটা তো কোনো অসুবিধা নেই গণতান্ত্রিক সমাজে। কিন্তু বাংলাদেশকে অ্যাজ এ হোল যদি আমরা যদি কেউ যদি চেষ্টা করে, কোনো মহল যদি চেষ্টা করে একটা মানে অনিরাপদ করে তারা একটা অনিরাপদ জনপদে মানে রূপান্তরিত করা, তাহলে তো আমরা সবাই অনিরাপদ হয়ে যাব। সেখানে তো আমাদের ইন্টারেস্ট কিন্তু কমন। তো সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত। না, আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে এবং নির্বাচন নিয়ে কাজ করছেন, মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আপনি একটু খেয়াল করেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অনেকেই বলতে শোনা যায় যে না, নির্বাচন হবে না। এই গ্রুপটা কারা, মানে এদের সাথে কারা জড়িত বেসিক্যালি? এখানে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, এটা যেমন আপনার মানে কি বলে অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনি জানেন যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও নিশ্চয়ই জানেন, সামাজিক গণমাধ্যম যেহেতু এখন একটা খুবই একটা জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে, আপনি এটা তো ঠেকাতে পারবেন না। কিন্তু এখানে আপনার যেখানে এআই এর ব্যবহার হয় এবং নানা ধরনের ফেক আইডি, নানা ধরনের আইডি থেকে দেশে বিদেশে নানা, আপনি জানেন এগুলো সব জায়গা থেকে এগুলো ওপেন করা যায়। এইসব প্ল্যাটফর্ম থেকে কিছু মিথ্যাচারও করা হয় এবং আতঙ্ক সৃষ্টি করে এরকম অনেক আপনার কন্টেন্ট তৈরি করা হয়। তো এই জায়গাগুলোর মধ্যে মানুষ তো আপনার সামাজিক গণমাধ্যম দেখে, সবাই এগুলো দেখে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে যায়। কিন্তু আবার এখন অনেক জায়গায় দেখছি যে সামাজিক গণমাধ্যমে আপনার অনেক ভীতিকর অনেক শঙ্কা তৈরি করে, গণতন্ত্র আগামীতে হুমকির সম্মুখীন হবে, এই ধরনের অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েট করে আপনার এগুলোকে করা, এই জায়গাগুলোতে মানুষ আতঙ্কিত হয়ে যায়। এবং এই জায়গার মধ্যে আমার মনে হয় জনগণের যারা দেখেন, সবাই তো কম বেশি দেখেন, অনেকে তাদের মনে বিচার বিশ্লেষণ করা উচিত এবং তারাও সজাগ হওয়া উচিত। কারণ ক্যাম্পেইনটা তো আপনি বন্ধ করতে পারবেন না, কারণ যে কোনো জায়গা থেকে আপনার এআই এর মাধ্যমে হোক নানাভাবে এটা করতেই পারে, এটা মোবাইল হলেই চলে। কাজেই এইগুলোকে ওইভাবে চেক দেওয়া তো সম্ভব না। তো কাজে এখানে সবচেয়ে যেটা বড় দরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা বড় ধরনের ভূমিকা আছে। আপনি জানেন যে এগুলোকে ট্র্যাক করারও আছে, আপনার আইসিটি মিনিস্ট্রির একটা বড় ভূমিকা আছে। তারা এগুলো করা উচিত যাতে এগুলো অপপ্রচার না চালাইতে পারে, মানুষকে যাতে স্বস্তির মধ্যে রাখতে পারে। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমরা জানি মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি জাতীয়তাবাদী দল বিএনপি, তার একজন কাণ্ডারি ছিলেন আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান। উনি অবশ্য বহিষ্কৃত, হঠাৎ করে উনি জামায়াতে যোগ দিয়েছেন। সেই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের যেমন আগ্রহ আছে, আমাদেরও আগ্রহ আছে। আমরা কামাল উদ্দিন সুবহানের কাছে জানতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটলো, কেন ঘটলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আজকে 14 ডিসেম্বর আমরা জানি যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশে আমরা প্রতি বছরই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। আমি আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবী যারা সেদিন নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে প্রশ্নটা আপনি করেছেন, আখতারুজ্জামান সাহেব আসলে সবসময় একজন মানে বিতর্কের মধ্যে থাকেন এবং বিতর্কিত থাকেন। থাকতে পছন্দ করেন, হয়তো করেন। এখন বিষয়টা হচ্ছে যে উনি মনে করেন যে উনি সবসময় মানে অলওয়েজ স্রোতের বিপরীতে একটা অবস্থান ওনার আমরা দেখেছি, রাজনৈতিকভাবে দেখেছি। সেটা হচ্ছে যে দেখেন, উনি একসময় বিএনপির এমপিও ছিলেন। প্রথম দিকটায় অতটা আমরা দেখি নাই, কিন্তু পরবর্তী পর্যায়ে উনি ওনার বিএনপির মধ্যে, এখন আপনি একটা রাজনৈতিক দল করলে রাজনৈতিক দলের কতগুলি থাকে, আপনার কতগুলি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। ওনাকে আসলে কখনো শৃঙ্খলার মধ্যে দেখা যায় না। এই জন্য উনি একাধিকবার বহিষ্কৃত হয়েছেন দল থেকে, নমিনেশন পান নাই, যে বিভিন্ন যে মানে আপনার নির্বাচনগুলি হয়েছে। এবং এগুলো নিয়ে উনি সবসময় ওই আপনার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেন, যে কোনো নেতাদের সমালোচনা শুরু করে দেন। সমালোচনা উনি করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন একটা দল করবেন, যে কেউ দলে তো কতগুলি নীতি নৈতিকতা থাকে, সেখানে আপনি ইন্টারনাল আপনি যখন পাবলিকলি করবেন তখন তো সেটা দল মেনে নাও নিতে হবে, উনি তাই করেন। কিন্তু সবচেয়ে উনি নিজেকে সবসময় একটা মুক্তিযোদ্ধা হিসেবে বলেন এবং মুক্তিযোদ্ধা ঠিকই আছে,
এখন রাজনীতি উনি উনি একজন মানে সামরিক কর্মকর্তা ছিলেন, এরপরে উনি রাজনীতিতে এসেছেন, রাজনীতিতেই আছেন। উনি বিভিন্ন সময়ে উনার বক্তব্যের জন্য বিএনপিও উনার প্রতি বিরাগভাজন হয়েছেন, তার কথা পছন্দ করেন নাই, এরপর উনি উনাকে নমিনেশনও দেন না, উনি এরপরও উনি বক্তব্য রাখেন। এখন আমরা তো সেই পুরনো কথা আর কি, রাজনীতিতে তো শেষ বলে কিছু নাই। এখন অনেকে এই জন্য আশ্চর্য হয় যে মেজর আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান মেজর, উনি জামাতে জয়েন করার একটু মনে হয় যেন একটু মিলে না আর কি হিসাব। আসলে রাজনীতিতে তো এখন কেন উনি এখানে গেলেন উনি ভালো বলতে পারবেন, হয়তো আরো খোলাসা হবে। প্রথম কথা হলো যে বিএনপি থেকে নমিনেশন পান নাই, এটা একটু হতে পারে। এখন উনি হয়তো মনে করছেন যে বিএনপির সঙ্গে আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেখানে হয়তো বিএনপির প্রতিদ্বন্দ্বী হতো জামাত ইসলাম আবাদন। তো সেই হিসাবে উনি হয়তো মনে করেন যে এখানে গেলে ওনার একটা ভোট ব্যাংক আছে, জামাতের তো ছোট বড় একটা ভোট ব্যাংক আছে এই প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে, এটা নিবেন, উনি হয়তো কোনো হিসাব করে গেছেন। উনি জামাতের যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শটাকে কতটুকু ধারণ করে ওই নির্বাচনের যে 2 মাস আগে এখানে জয়েন করেছেন, সেই ব্যাপারে আমার নানা বিশ্লেষণ আছে, কিন্তু এটা এখন এই সর্বপরিসরে বলতে পারবো না। কিন্তু আমি শিওর না যে উনি আসলে জামাতের যে আদর্শ উনি ওটাতে নিজেকে সেই রকম বিশ্বাস করেন কিনা, মানে ওইটাতে উনি পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দিয়েছেন কিনা আমার সন্দেহ আছে, নাকি শুধু নির্বাচন করার জন্য গেছেন। দুই রকম হয়। অনেক সময় আপনি পলিটিক্যাল আইডিওলজিক্যাল আপনার একটা দলকে ভালো লাগে, একটা বিশ্বাস আপনি করেন, গেলেন, নির্বাচন করলেন কি করলেন না ভিন্ন আলাদা, সবাই তো নির্বাচন করে না, আপনি একটা আদর্শকে পছন্দ করেন। কিন্তু উনাকে দেখা যাচ্ছে নির্বাচনের পূর্ব মুহূর্তে ওখানে গেছেন, হয়তো ওখানে নমিনেশনও পাবেন। তো কাজেই রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করে যাওয়া আর নির্বাচন কেন্দ্রিক যাওয়ার মধ্যে তো একটু পার্থক্য আছে। অবশ্যই। জনাব কামরুদ্দিন সবুজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আশা করি যে সামনে আরেকদিন আমরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবার কথা বলবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম, আপনারা জানেন যে আমাদের সম্মানিত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দেশ রূপান্তরের সম্পাদক কামরুদ্দিন সবুজের সাথে আমরা জানার চেষ্টা করতেছিলাম যে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে কেন অবনতি হলো, এবং সেই সাথে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথগুলো কি, এবং সামনে কি হবে, যে জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। সংবাদ বিশ্লেষণ আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।